शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক জিৎ চক্রবর্তীর অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য। ঘটনার প্রতিবাদ জানিয়ে আসানসোলের ধাতকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনে গুরুদ্বারা প্রবন্ধন কমিটির সদস্যদের বিক্ষোভ। জিৎ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিজেপির জেলা নেতৃত্ব। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। 13 এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না অনুপ মাঝি ওরফে লালাকে। এই মামলায় এবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনাচিন্তা সিবিআইয়ের। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন চিকিৎসক বিজন কুমার মুখার্জি। ভোটে জিততে আমজনতার সমর্থন চাইছেন প্রার্থী। বিজেপির চিকিৎসক প্রার্থী মুখোমুখি পাবলিক টাইমসের। প্রার্থীর ইন্টারভিউ নিলেন পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়াল। গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে পশ্চিম বর্ধমান জেলার 3 বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা প্রচারে ব্যস্ত রইলেন দিনভর। বাড়ি বাড়ি ভোট প্রচার চালালেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে ব্যস্ত হয়ে উঠছেন পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে দিনভর প্রচারে ব্যস্ত রইলেন আসানসোল উত্তর ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের 2 তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী। গ্রীষ্ম পড়তে না পড়তেই পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে অন্ডালের উখড়ার সারদাপল্লী এলাকায়। বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ না হওয়ায় প্রতিবাদে উখড়া শঙ্করপুর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। পশ্চিম বর্ধমান জেলায় 7ম দফায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন পর্ব। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা। নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য স্বপন ব্যানার্জি। আসানসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের গেটের বাইরে ধর্ণা অভিভাবকদের। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সাথে আলোচনা করে আশ্বাস দিল ফি কমানোর। ফি না কমলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি অভিভাবকদের। পশ্চিম বর্ধমান জেলায় ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 17,446-এ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 172 জনের। দু 2021-22 বর্ষের জন্য রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির পরিচালন সমিতির কমিটি গঠিত হলো। তৃতীয়বারের জন্য স্পোর্টস অ্যাসেম্বলির সভাপতি নির্বাচিত হলেন অনিশ পোদ্দার। সম্পাদক পদের জন্য টিওয়াইটি গ্রুপে সম্পন্ন হলো ভোট প্রক্রিয়া। পরিচালন সমিতির সম্পাদক নির্বাচিত হলেন পবন বাজুরিয়া। बीजेपी युवा मोर्चा के जिला सचिव जीत चक्रवर्ती का अश्लील वीडियो वायरल होने को लेकर आसनसोल के धतका स्थित बीजेपी के जिला पार्टी कार्यालय के समक्ष बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी के सदस्यों ने प्रदर्शन किया।
शो कॉज करने के बाद बीजेपी के जिला नेतृत्व जीत चक्रवर्ती को 3 साल के लिए पार्टी से सस्पेंड कर दिया है। भारतीय जनता युवा मोर्चा के जिला सचिव जीत चक्रवर्ती का आपत्तिजनक वीडियो वायरल होने के बाद एक तरफ जहां पार्टी नेतृत्व को फजीहत झेलनी पड़ रही है, वहीं दूसरी तरफ बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी ने भी वीडियो को लेकर कड़ी आपत्ति जताई है। बुधवार को गुरुद्वारा प्रबंधक कमेटी के तमाम सदस्य आसनसोल के धतका इलाके में स्थित बीजेपी के जिला पार्टी कार्यालय पहुंचे, जहां उन्होंने बीजेपी के जिला संयोजक शिवराम बर्मन के साथ मुलाकात कर उन्हें ज्ञापन सौंपा। दरअसल गुरुद्वारा प्रबंधक कमेटी ने आरोप लगाया है कि बीजेपी युवा मोर्चा के जिला सचिव जीत चक्रवर्ती की जो अश्लील वीडियो वायरल हुई है, इसमें उनके पहनावे को लेकर सिख समाज के लोगों की भावनाएं भी आहत हुई हैं। इसलिए उन्होंने जीत चक्रवर्ती के विरुद्ध भाजपा के जिला नेतृत्व से अविलंब कार्रवाई किए जाने की मांग की। बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी के महासचिव सुरेंद्र सिंह ने कहा कि हम लोग ऐसी चीजों को किसी भी कीमत पर बर्दाश्त नहीं करेंगे जिससे कि हमारी धार्मिक भावनाएं आहत होती हैं। बीजेपी के जिला नेतृत्व से अविलंब इस मामले में ठोस कार्रवाई की मांग की गई है। साथ में जो जघन्य अपराध सिख कम्युनिटी का जो धार्मिक निशान खंडा साहब को लेके किया है, उसे दंडित और अपराधी घोषित करते हुए कानून के तहत उसे सजा दिलवाए हमारे देश के प्रधानमंत्री और देश के गृह मंत्री, हमारे राज्य के, हमारे बीजेपी के पार्टी प्रेसिडेंट दिलीप घोष से हम मांग करेंगे। हमारे डिस्ट्रिक्ट के प्रेसिडेंट माननीय बर्मन साहब भी यहाँ हाजिर है, वो भी उनके कानून के तहत उसे तुरंत कड़ी से कड़ी सजा दिलवाए, नहीं तो ये आने वाले समय में आज से हम यहाँ से प्रण करके जाएंगे कि पूरे भारतवर्ष में नहीं पूरी दुनिया में ये आंदोलन फैल जाएगा। এখানে ন্যাশনাল হাইওয়েতে যে আমাদের বিজেপির যে মেন পার্টি অফিস আছে, এখানকার যে জেলা প্রেসিডেন্ট আছে মিস্টার বর্মন, ওনাকে আমরা শিখ সমুদায়ের তরফ থেকে বানপুর গুরুদ্বারা লিডারশিপে আমরা একটা কমপ্লেন লেটার দিতে এসেছি। কমপ্লেন এরকম আছে কি একটা দুর্গাপুরে এনাদের পার্টির ওয়ার্কার ছিলেন জিত চক্রবর্তী, যে বিজনে থাকেন, তা সে লোকটা একটা ভিডিও এটা ভাইরাল হচ্ছে পুরো দুর্গাপুরে গোটা। সে ভিডিওটা আমার কাছেও এসছে, আমাদের বানপুর শিখ কমিউনিটির কাছে এসে আমাদের কাছে বানপুর গুরুদ্বারাতে পাঠিয়েছে যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি না, ওর মধ্যে আমাদের একটা পবিত্র ধার্মিক সিম্বল আছে, সে পড়ে ও গলাতে একটা বিরাট অপরাধ করছে, যে সেক্সুয়াল একটা কোনো মেয়ের সঙ্গে যে বইটা দেখা যাচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে, সেটা আমরা সহ্য করতে পারছি না। সেটা আমাদের ধর্মে দেখা যাচ্ছে এটা নিরাদর হচ্ছে। ওই নিয়ে আমরা একটা লিখিত কমপ্লেন এনাদেরকে দিতে এসেছি কি ওই লোককে পার্টিতে যেরকম সাসপেন্ড করা যাক, আর অ্যাজ পার ল আপনারাও আমাদেরকে সাহায্য করুন। वहीं दूसरी तरफ वीडियो वायरल होने के बाद भाजपा के जिला नेतृत्व में इस घटना को गंभीरता से लेते हुए जीत चक्रवर्ती को पहले कारण बताओ नोटिस जारी किया था। अब इस मामले को लेकर बवाल बढ़ने पर बीजेपी के जिला नेतृत्व में जीत चक्रवर्ती को 3 साल के लिए पार्टी से सस्पेंड कर दिया है। बीजेपी के जिला संयोजक शिवराम बर्मन ने कहा कि हम लोगों ने अपने स्तर से जीत चक्रवर्ती के विरुद्ध कार्रवाई की है और उसे पार्टी से सस्पेंड कर दिया है। जीत चक्रवर्ती के जब वायरल हुआ वीडियो सबको मालूम है, आप लोग को एक्चुअली हो सके उसका प्रोफेशन है, लेकिन हर प्रोफेशन को हम लोग स्वीकृति नहीं दिया जाता है समाज में। तो इस प्रोफेशन में हरकत करते हुए जो उसका तस्वीर आया उसमें सिख संप्रदाय का जो लोगो है उसको नजर आया। उसके ऊपर जब देखा पार्टी कार्यकर्ता के नाते वो जो गलत किया उसके लिए हम लोग पार्टी से उसको 3 साल के लिए बहिष्कार कर दिया पार्टी से। पर वो लोग आने के बाद उन लोग हमने यही बात बोला, पार्टी का हम लोग को हाथ में जितना करना था उसको पार्टी से बहिष्कार कर दिया। उनका दावी है जो और भी आगे कुछ उसका कड़ा से कड़ा सजा होना चाहिए। वो तो व्यक्ति है, व्यक्ति के ऊपर कोई कड़ा सजा ले नहीं सकते। पार्टी का जो पद था पद से हटा दिया, पार्टी से बहिष्कार कर दिया। बट हमने उसको आश्वासन दिया इसका आगे प्रदेश से कोई भी निर्देश आए और भी कुछ उसका ऊपर कार्रवाई किया जाए पर कुछ हो तो हम लोग आगे करेंगे। तो वो लोग संतुष्ट है।
आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। अवैध कोयला तस्करी कांड के मुख्य अभियुक्त अनूप माझी उर्फ लाला की गिरफ्तारी पर सुप्रीम कोर्ट ने 13 अप्रैल तक लगाई रोक। अब सीबीआई इस मामले को लेकर सुप्रीम कोर्ट की डिवीजन बेंच के समक्ष कर सकते हैं आवेदन। अवैध कोयला तस्करी कांड के मुख्य अभियुक्त अनूप माझी उर्फ लाला को एक बार फिर देश के सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट से बड़ी राहत मिली है। दरअसल सुप्रीम कोर्ट ने लाला की गिरफ्तारी पर आगामी 13 अप्रैल तक रोक लगा दी है। इससे पहले सुप्रीम कोर्ट ने लाला की गिरफ्तारी पर 6 अप्रैल तक की रोक लगाई थी। इसके बाद मंगलवार को फिर इस मामले को लेकर सुप्रीम कोर्ट में सुनवाई हुई। यहाँ बता देना जरूरी है कि सीबीआई अवैध कोयला तस्करी कांड की जांच तेज कर दी है और मुख्य अभियुक्त लाला पर शिकंजा कसने की पूरी तैयारी कर रखी है। पिछले सप्ताह ही जब सुप्रीम कोर्ट ने लाला की गिरफ्तारी पर रोक लगाई थी तो सीबीआई ने एक सप्ताह के भीतर लाला को पूछताछ के लिए 2 बार कोलकाता के निजाम पैलेस स्थित सीबीआई दफ्तर में तलब किया था। दोनों बार सीबीआई के अधिकारियों ने लाला से घंटों पूछताछ की थी। बताया जा रहा है कि सीबीआई के अधिकारी कोयला तस्करी कांड में लाला को हिरासत में लेकर पूछताछ करना चाहते हैं, लेकिन अब तक वे कामयाब नहीं हो पाए हैं। ऐसे में अब सीबीआई इस मामले को लेकर सुप्रीम कोर्ट के डिवीजन बेंच का दरवाजा खटखटा सकती है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। अब तक डॉक्टर के रूप में मरीजों की सेवा करने वाले डॉक्टर बिजन कुमार मुखर्जी अब रानीगंज विधानसभा क्षेत्र से बीजेपी प्रत्याशी के रूप में चुनाव मैदान में उतरे हैं और जनता से सेवा का मौका देने के लिए समर्थन मांग रहे हैं। बीजेपी प्रत्याशी डॉक्टर बिजन कुमार मुखर्जी के साथ पब्लिक टाइम्स के एडिटर इन चीफ विनोद कुमार जायसवाल ने एक्सक्लूसिव बातचीत की। पेश है पूरा इंटरव्यू। रानीगंज विधानसभा क्षेत्र से बीजेपी ने डॉक्टर बिजन कुमार मुखर्जी को अपना प्रत्याशी बनाया है और वे जोर शोर से चुनाव प्रचार कर रहे हैं। जाने माने गायनेकोलॉजिस्ट डॉक्टर बिजन कुमार मुखर्जी आसनसोल जिला अदालत के वरिष्ठ क्रिमिनल लॉयर रहे स्वर्गीय दिलीप मुखर्जी के पुत्र हैं और पहली बार बीजेपी के जरिए सक्रिय राजनीति में एंट्री मारी है। वर्ष 2011 और 16 के विधानसभा चुनाव में बीजेपी रानीगंज विधानसभा क्षेत्र में वोटों के मामले में तीसरे नंबर पर रही थी। हालांकि गत लोकसभा चुनाव में बीजेपी को रानीगंज विधानसभा क्षेत्र में वोटों की लीड जरूर मिली थी। ऐसे में बीजेपी प्रत्याशी डॉक्टर बिजन कुमार मुखर्जी के समक्ष एक तरफ तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी तो दूसरी तरफ माकपा प्रत्याशी हेमंत प्रभाकर के रूप में मजबूत चुनौती है। ऐसी स्थिति में बीजेपी प्रत्याशी डॉक्टर बिजन कुमार मुखर्जी चुनावी मैदान में माकपा और तृणमूल कांग्रेस जैसी चुनौती से कैसे पार पाएंगे और उनके पास क्या मुद्दे हैं जिन्हें लेकर चुनाव प्रचार में वे जनता के बीच जा रहे हैं। इन्हीं सारी सवालों को लेकर पब्लिक टाइम्स के एडिटर इन चीफ विनोद कुमार जायसवाल ने बीजेपी प्रत्याशी डॉक्टर बिजन कुमार मुखर्जी के साथ खास बातचीत की। पेश है एक्सक्लूसिव इंटरव्यू। নমস্কার, টক শোয়ে আপনাদের সমস্ত দর্শকদের পুনরায় একবার স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। তার একটা ছোট্ট পরিচয় দিয়ে দেব। তিনি এই অঞ্চলের বিশিষ্ট যিনি অ্যাডভোকেট ছিলেন, কয়েক বছর আগে তিনি প্রয়াত হয়েছেন দিলীপ মুখার্জি সাহেব, যাকে এক নামে আইনি জগতে জোড়ার প্রত্যেক মানুষ তাকে ভালোভাবে জানে যে দিলীপ মুখার্জি কে ছিলেন। তারই সন্তান আছেন ডক্টর বিজন মুখার্জি। তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে।
আর সবচেয়ে বড় ব্যাপার যে তিনি নিজের পড়াশোনা এই অঞ্চলেই করেছেন, তার জন্মও এই অঞ্চলে হয়েছে। তিনি দিল্লির মতন জায়গায় প্র্যাকটিস করেছেন, কিন্তু নিজের অঞ্চলের ভালোবাসাকে তিনি ভুলতে পারেননি। তাই তিনি পুনরায় এই অঞ্চলে এসে মানুষের সেবার জন্য রানীগঞ্জ মারওয়াড়ি হসপিটালে আছেন, চিকিৎসক আছেন। কিন্তু আজকে আমরা ওনাদের অনেক কথা জানবো পলিটিক্যালিভাবে। বিজনবাবু, আপনাকে আমরা স্বাগত জানাই। নমস্কার, আমি ডাক্তার বিজন মুখার্জি। আমি একজন গাইনোকোলজিস্ট, রানীগঞ্জের মারওয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটালে কাজ করি। এখন বর্তমানে আমি বিজেপির প্রার্থী রানীগঞ্জ বিধানসভার। বিজনবাবু, আপনি তো এইখানকার চিকিৎসক, মানুষকে আপনি অন্যভাবে দেখেন, তার নার্ভ ধরে আপনি বুঝতে পারেন তার শরীরের মধ্যে কি চলছে। পলিটিক্যাল নার্ভ ধরে আপনি কি এখনো বুঝতে পেরেছেন কি বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজ রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে? দেখুন, যখন আমি ডাক্তার হিসাবে কাজ করি তখন প্রত্যেক মানুষের পালস আমাকে দেখতে হয় এবং তার কি অসুবিধা রয়েছে সেটা বোঝা যায়। বিজেপিতে যখন আমাকে প্রার্থী করা হলো এবং যে মুহূর্তে প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা হলো, তখন থেকে মানুষের মধ্যে যে পরিমাণ ফোন আমার কাছে এলো, তাতে আমি বুঝলাম তার একটা নিশ্চিত পরিবর্তন চাইছেন। যখন ডাক্তার থেকে রাজনীতির জগতে আমি ঢুকে প্রতি মানুষের কাছে গেলাম এই বিগত 20 দিনের মধ্যে, এবং তাদের মধ্যে আমি এটাই লক্ষ্য করলাম তারা সবাই পরিবর্তন চাইছেন, পরিবর্তন চাইছেন। যেটাকে আমরা বলবো কি যে উনি এত কাজ করে দিয়েছেন, এই করে দিয়েছেন, তাই করে দিয়েছেন, কিন্তু আমি যখন নিজে সেসব জায়গায় গেছি বা দেখেছি বা মানুষের দুর্দশা দেখছি, তাতে আমার মনে হয় না যে বিগত 10 বছরে পশ্চিমবঙ্গে কোনো কাজ হয়েছে, বা আমি আমার রানীগঞ্জ বিধানসভার ক্ষেত্রেও যদি দেখতে চাই যে কোনো কাজ হয়েছে। সেখানে আমাদের তৃণমূল সরকারের গভর্নমেন্ট যদি ধরা হয় পুরোপুরি ব্যর্থ। কোন জায়গায় আপনি ধরলেন? ওনারা তো বলেছে আমরা 10 বছরে যা করে দিচ্ছি, পশ্চিমবঙ্গ কেন, মানে সারা ভারতবর্ষ একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, কথায় বলা কাজে করার মধ্যে দুটো পার্থক্য রয়েছে। আমি যদি কথায় বলি যে আমি কয়েক লক্ষ অপারেশন করে দিয়েছি, আর কাজের মধ্যে যদি আমি বলি, তাহলে সেটা একটা স্ট্যাটিস্টিক্সের ব্যাপার দেখায়। তো সেই যদি স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে আসি বা সরজমিনে তদন্তের মধ্যে দিয়ে আসা যায়, তো সেই হিসাবে আমি যেটুকু এই 20 দিনের অভিজ্ঞতার আমি যা দেখেছি, তাতে দেখেছি জল নেই। এই মার্চের শুরুতে পুকুর শুকিয়ে গেছে, আপনার কুয়োর মধ্যে জল নেই। স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ। মানুষের কাছে আপনার এই ডামাডোলের মধ্যেও মানুষের কাছে কোনো কাজ নেই। মানুষ আমাকে প্রতি জায়গায় যে বলছে, দেখুন স্যার জল নেই, আমরা জল কিনে খেতে হচ্ছে, আমাদেরকে এই টোটোতে করে জল আনতে হচ্ছে। আমি স্যার এই সরকারের এখানে সাপোর্ট করে না, আমার এখানে ড্রেন করে দেয়নি, আমার এখানে রাস্তা করে দেয়নি। আপনি এটা ছাড়াও একটা সুরক্ষার দিকটা ভাবুন। সন্ধ্যেবেলাতে আপনার ইভটিজিংয়ের শিকার আছে, তো এগুলো আপনার কি মনে হয় যে একটা খুব ভালো আমরা ব্যবস্থা পেয়েছিলাম? কিচ্ছু না। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমি তো নিজে ডাক্তার হিসাবে দেখি যে স্বাস্থ্য ব্যবস্থা কিচ্ছু নেই। আপনি আমার রানীগঞ্জ বিধানসভার মধ্যে যদি দেখা যায় কোনো একটা ভালো হসপিটাল আছে, আপনি বলবেন যেখানে আপনি বলবেন যে হ্যাঁ ভালো ডাক্তার, কিছু হলে হয় আসানসোল যাও কিংবা দুর্গাপুর যাও, তো সেখানে কি কিছু আছে? আপনার পরিকল্পনা হিসাবে যদি আপনি আজকে যেভাবে বিজেপি বলছে আমরা ক্ষমতায় আসব, আপনি অ্যাজ এ বিধায়ক হিসাবে এখানকার প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার কাছে কি কি পরিকল্পনা আছে? আপনি রানীগঞ্জের মানুষকে কি দিবেন, কি ভেবেছেন? রানীগঞ্জের বিধানসভার জন্য আমার অনেক পরিকল্পনাই আছে। যদি সত্যি আমাকে মানুষ আশীর্বাদ করেন এবং মানুষের মানে ভালোবাসার ভোটে যদি আমি জিতি, আমি আমার মানে শেষ পর্যন্ত আমি চেষ্টা করবো যাতে ওনাদের সমস্ত প্রবলেম আমি সলভ করতে পারি। একটা তো আপনাকে আমি প্রথম কথা বললাম জলের জন্য। জল অন্ডালে নেই, উখরায় নেই, কাজোড়াতে নেই, রানীগঞ্জের নেই। বিভিন্ন জায়গাতে আপনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখুন যে জলের এক বিশাল প্রবলেম। হসপিটালের প্রবলেম আপনাকে তো আমি বললাম। এছাড়াও আমার যেটা ইয়েতে লাগে যে দেখুন ইলেকট্রিকেরও প্রবলেম আছে। আপনি ভাবতে পারেন স্বাধীনতার এত বছর পরেও আমি রানীগঞ্জের একটা ওয়ার্ডে আমি সেদিন গেছিলাম, ইলেকট্রিসিটি নেই। সেই মেয়েটির বাচ্চা হয়েছে আমার কাছে এবং ভর দুপুরে
উনি বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বারান্দার মধ্যে। আমরা কী হলো মা, তুমি এত দুপুরে দাঁড়িয়ে আছো কেন? বলে স্যার এখন আমাদের ইলেকট্রিক নেই। তেমন ইলেকট্রিকের জন্য অ্যাপ্লাই করেছেন? বলে হ্যাঁ, কখন পাইনি স্যার। কোন জায়গায় আছে আপনি রানীগঞ্জের- আমাদের দর্শককে বলতে পারবেন? রানীগঞ্জের আপনার এই ওয়ার্ডের মধ্যে, রানীগঞ্জের ঠিক ওয়ার্ডের নামটা আপনার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু রানীগঞ্জের মধ্যে, রানীগঞ্জ কর্পোরেশন এরিয়ার মধ্যে। কর্পোরেশন এরিয়ার মধ্যে। মানে আপনি যদি দুর্দশা নিজে যদি দেখে আপনার নিজের মনে হয় যে সত্যি আমরা কি করেছি। মানে আমার নিজের মানে মাঝে মধ্যে আমার নিজের ইয়ে হয় যে সত্যি এরা বলে কেন। মাঝে মাঝে দেখুন আমি ভাষণে শুনি যে 10 বছরে আমি যা কাজ করে দিয়েছি, যে অন্যরা কেউ পারেনি, করতে পারেনি, ভাবতে পারেনি, সারা ভারতবর্ষের কাছে ইতিহাস হয়ে আছে, কিন্তু আদতে কিচ্ছু না, কিচ্ছু হয়নি। স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। আজকে যদি স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভালোই হতে হতো, তাহলে আপনি ভাবতে পারবেন অ্যাপোলো, ভেলোর এত লোক যেত কেন। আমি বলছি যে এখন সরকার সবচেয়ে বেশি যেটা নিয়ে বর্তমান সরকার যেটা নিয়ে সবচেয়ে বেশি মানুষের কাছে যাচ্ছেন, বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ড। আপনি তো একজন চিকিৎসক, স্বাস্থ্যসাথী কার্ডকে কীভাবে আপনি কী চোখে দেখেন, আপনি কতটা এটা গুরুত্বপূর্ণ বা এর খামতি কোন জায়গায় আছে? দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে যদি বলতে চান, অনেকটা এর মধ্যে ভাওতাবাজি আছে। কেন ভাওতাবাজি আছে? আমি 5 লাখ টাকা দিচ্ছি, 5 লাখ টাকা দিচ্ছি, 5 লাখ টাকা দিচ্ছি, লোকে ভাবছে 5 লাখ টাকা ওর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কার্ড চালু হলো না হলো আপনার কাছে ওখানে চলে গেল যে আমাকে স্বাস্থ্য পরিষেবা দাও। এবারে মনে করুন তৃতীয় প্রবলেম হচ্ছে, যেখানে হসপিটালের সুবিধা নেই, দিদির কাছে ওনার অফিস থেকে আমাদের কাছে আসতে, যদি হসপিটালে তুমি স্বাস্থ্যসাথী পরিষেবা না দাও তাহলে তোমার লাইসেন্স ক্যান্সেল করতো। জোর জবরদস্তি করে যদি কোনো পরিষেবা দেওয়া হয়, সেই পরিষেবাটা তাহলে ভালো কি বলুন আপনি আমাকে। যদি আজকে আপনাকে আমি পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ডে একটা হসপিটালে পরিষেবা নেই, কিন্তু দিদি বলেছেন পরিষেবা দিতে হবে, তাহলে পেশেন্ট পার্টি ভাবছে যে দিদি যখন বলেছেন দিতে হবে, 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, 5 লাখ, কিন্তু কোন জিনিসে 5 লাখ টাকা কি আছে সেটা কি বলেছেন? নেই। আপনি আজকে ভাবতে পারেন একটা সিজার করার জন্য আপনার দেওয়া হয় মাত্র 8,000 টাকা। একটা 8,000 টাকায় আজকের দিনে কি আপনার মনে হয় একটা সিজার হতে পারে? সেখানে একটা হসপিটাল করার খরচা নেই, একটা নার্সিংহোম চালানোর খরচা নেই। একটা 8,000 টাকা যদি একটা সিজার করে, সেই নার্সিংহোম তো আপনার 2 দিনের মধ্যে বিক্রি করতে হবে। তাহলে আপনার হিসাবে এই কার্ডটা যেটা আছে সেটা ফ্রুটফুল নয়, ফ্রুটফুল নয়। মানুষকে ভুল বুঝিয়ে কার্ডটাকে তৈরি করা হয়েছে, মানুষকে ভোটের জন্য এই কার্ডটাকে দেওয়া হয়েছে। নইলে বলুন, যদি এতই ভালো থাকতো তাহলে বিগত 10 বছরে দিদি কার্ডটা করেনি কেন? বিগত 10 বছরে তাহলে তো দিদি প্রথমবার সরকার এসে বা দ্বিতীয়বার সরকার এসে শুরুতেই বলতে পারতেন, হ্যাঁ আমি একটা প্রত্যেক মানুষকে একটা স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি, যেখানে তোমরা 5 লক্ষ টাকার বিমা পাবে এবং তোমরা যেখানে খুশি ট্রিটমেন্ট করবে। আজকে পশ্চিমবঙ্গ ছাড়া হয়তো খুব বেশি হলে, উনি যেমন বলছেন আমি জানি না, যে 2-1 জায়গাতে সেটা অন্য দেশে রাজ্যের বাইরেও চলতে পারে। এবং পশ্চিমবঙ্গের মধ্যেও কি সব নার্সিংহোমে, সব হসপিটালে হয়? যেখানে আজকে আপনি একটা ভাবুন, কলকাতার অ্যাপোলো হসপিটাল ভাবুন, বা কলকাতার কোনো কর্পোরেট হসপিটালের কথা বলুন, বা আমাদের দুর্গাপুরের কর্পোরেট হসপিটালের কথা বলুন, তার কি আপনার এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাবে? একটা লোকের সিজার করাবে বা একটা নর্মাল ডেলিভারি? এটা তো বুঝলাম। দ্বিতীয় যেটা প্রশ্ন আছে, যে সরকার যে সবচেয়ে বেশি যেটার উপর গুরুত্ব দিচ্ছে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার নিয়ে আপনি আপনার কি মানে কি ভাবছেন আপনি? আবার সেই একই জিনিস আমি বলবো। দেখুন, দুয়ারে সরকার যদি উনি বলছেন যে আমি সব করে দিয়েছি, তাহলে দুয়ারে সরকার কি দরকার? উনি বলছেন আমি সব করে দিয়েছি, তাহলে পাড়ায় সরকারের কি দরকার? কাজ হয়নি বলেই তো ভোটের আগে উনি দুয়ারে সরকার চালু করলেন, কিন্তু সেটাও কি কিছু ফ্রুটফুল হয়েছে? আমার মনে হয় কিছু হয়নি, বা কোনো লোকের সুবিধা হয়েছে? হয়নি। উনি কার্ড করিয়ে দিয়েছেন মানে 1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, সে কার্ডটার মধ্যে গেছে কি? হয়নি কাজ। তো আপনার বিজেপি গভর্নমেন্ট যদি এই বিজেপির কোন জিনিসটা আপনি মানুষ, বিজেপির তো অন্যান্য রাজ্যে গভর্নমেন্ট আছে, কেন্দ্রের গভর্নমেন্ট আছে, আপনার কি মনে কোন জিনিসটা বিজেপি এখানে ইমপ্লিমেন্ট করবে, বা কোন জিনিসটা বিজেপির ভালো আছে যেটা এখানে হওয়া উচিত ছিল? দেখুন, আপনাদের গভর্নমেন্ট আসলে বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? আমার বিজেপি সরকারের যে ম্যানিফেস্টো আছে আপনি দেখবেন, আমার মনে হয় সেটা যথেষ্টই ভালো। সেটা ম্যানিফেস্টো ভালো আছে, সব দিক থেকে তোলা হয়েছে, সব দিক থেকে তোলা হয়েছে। প্রত্যেক নারী সুরক্ষার কথা ভাবা হয়েছে, নারীদের এডুকেশনের কথা ভাবা হয়েছে, আপনার খাবারের কথা ভাবা হয়েছে, চাকরির কথা ভাবা হয়েছে।
তা আপনি আর একজন কি চান? বিরোধী আপনার যে তৃণমূল আছে তিনি বলছেন ভাওতাবাজির এটা ম্যানিফেস্টো আছে, কেননা মোদী সরকার এইভাবেই ম্যানিফেস্টো তৈরি করেছিল 15 লক্ষ টাকা দিয়ে দিবার, সেটা তো এখনো আসতো না। এটা আপনার তৃণমূল কংগ্রেসে সেই রকম এই ম্যানিফেস্টোটাও বলছে যে একটা মানুষকে আই ওয়াশ করার একটা তাহলে ওনার যে ম্যানিফেস্টো সেটা কি খুব ভালো? ওনারও তাহলে সেই একই আই ওয়াশ। যদি আমার দেখুন আমার সরকারের বা বিজেপি সরকারের যদি কথা ভাবা হয়, আজ গুজরাট মডেল কত ভালো চলছে, আর নইলে গুজরাটে এতদিন চলবে কেন? দিল্লির যে আমাদের মোদী সরকার রয়েছেন উনি এত ভালো করে আজকে চালাচ্ছেন বলে বিশ্বে আমাদের সম্মানের সঙ্গে আমরা বাঁচতে পারছি। আমি একটা ছোট্ট আপনাকে এই বিষয়ে উদাহরণ দিই। আমরা সিঙ্গাপুর বেড়াতে গেছিলাম, তো এক বাংলাদেশি ভদ্রমহিলাকে সঙ্গে আমার আলাপ হয় একটি মলে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দিদি আপনারা কেমন আছেন বাংলাদেশে? বললো আমরা খুবই ভালো আছি, একটাই কারণ কি জানেন? মোদী সরকারের জন্য। তো মোদী সরকার আছে বলে আমরা খুব ভালো আছি। আপনি মানে বলছেন যে মোদী সরকার থাকলে হিন্দুত্ব থাকবে, এটা বলতে চাইছি? মোদী সরকার বললে হিন্দুত্ব থাকবে সেটা কথা আমি বলিনি। আমি একটাই, যে মোদী সরকার থাকলে আমরা সকলে নিশ্চিন্ত মনে ভালোভাবে থাকতে পারবো। যে একজন লোক আছেন যিনি আমার দেশের রক্ষাকর্তা আছেন, একজন আছেন যিনি আমাদের রাজ্যের রক্ষাকর্তা আছেন, বা একজন লোক আছেন যিনি আমাদের কথা ভাবেন, প্রত্যেক মানুষের কথা ভাবেন, এবং উনি ওনার নিজের সবচেয়ে বেশি সময় ব্যয় করেন একজন মানুষের কীভাবে আমরা ভালো তৈরি করতে পারি, ভালো কথা ভাবে, ভালো চিন্তা ভাবনা করবেন। একটা ডাক্তারবাবু, একটা মানে আপনি কি ম্যাজিক করলেন নিজের দলের মধ্যে যে দুটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল? একটা দিলীপ মুখার্জির হাত ধরে আপনি পার্টিতে জয়েন করলেন, দিলীপ ঘোষের হাত ধরে, সম্ভবত ডিসেম্বর মাসে রানীগঞ্জ রাজবাড়ি গ্রাউন্ডে আমাদেরও কভারেজ হয়েছিল, আর ঠিক কয়েক মাস পর অ্যানাউন্সমেন্ট হলো আপনি টিকিট পেয়ে গেলেন। এটা কিভাবে হলো? আমাদের দর্শক জানতে চাইছেন কোথায় থেকে কি হলো, আপনি দেখুন এত কম মানে সময়ের মধ্যে পুরো চূড়ান্ত জায়গায় পৌঁছে গেলেন। তার জন্য ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ জন্য ওনারা আমাকে মনে করেছেন যে আমি রানীগঞ্জের যোগ্য প্রার্থী। এর বাইরে আমার আর কিছু বলার নেই। ওনারা আমাকে এটাই মনে করেছেন, বা ওনারা আমাকে ওপর থেকে আশীর্বাদ দিয়েছেন, মোদিজি, অমিতজি, বা আমাদের দিলীপ ঘোষদা, বা আমাদের লক্ষণ ঘোষদা, ওনারা আশীর্বাদ দিয়েছেন। সেই আশীর্বাদের ফলস্বরূপ রানীগঞ্জে টিকিট পেয়েছি। যাই হোক, এই ম্যাজিকটা তো আমরা ভাবলাম যে আশীর্বাদের জন্য পেয়েছেন। দ্বিতীয় ম্যাজিকটা ছিল আপনার ক্যান্ডিডেট হওয়ার, ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বিরোধিতা, তারপরে ঠিক সবাই ইউটার্ন হয়ে গেল। সেটা আপনার দলের লোক বলুন বা বিশ্ব হিন্দু পরিষদের লোক বলুন, এই ইউটার্নটা করাতে আপনার কতটা ভূমিকা ছিল? দেখুন, বৃহত্তর পরিসরে যদি আপনি দেখতে চান, আমরা সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টির সদস্য, এবং আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী। তো সেখানে কারো মনে কোনো আঘাত লেগে থাকলেও সেটা হয়তো কিছুক্ষণের জন্য লেগেছে, কিন্তু সবাই মিলে এটাই সংকল্প তৈরি করেছে যে আমরা ভারতীয় জনতা পার্টি এবারে সোনার বাংলার জন্য ঝাঁপাবো, এবং সবাই একত্রিত হয়ে কাজ করব। এবং মোদী মন্ত্রে দীক্ষিত যারা, তাদের কাছে আমার মনে হয় না কোনো কিছু আছে। সব বিরোধিতা ভুলে গিয়ে একটাই মোদী মন্ত্র, আপনার দ্বিতীয় ম্যাজিকের কারণ মোদী মন্ত্র। আপনি নিজের জিতের প্রতি কত আশ্বস্ত আছেন, কিভাবে আছেন? দেখুন, আমি একটা জিনিস জানি, মানুষের আশীর্বাদ। রানীগঞ্জ বিধানসভার মানুষ যদি আমাকে আশীর্বাদ করে, নিঃসন্দেহে মনে আমি জিতব। ওনারা যদি আমাকে মনে করেন যে ডাক্তারবাবু আমাদের ভালো কাজ করেছেন একজন ডাক্তার হিসাবে, এবং একজন রাজনীতিবিদ হিসাবেও আমাদের ভালো করবেন, নিশ্চিন্ত মনে ওরা আমাকে ভোট দেবেন, এবং আমি আশা করি ওনাদের আশীর্বাদে জিতব। তো সেই জন্য জনগণের আশীর্বাদই আমার দরকার। সেখানে ওনারাই যা বলবেন। দুইজনই তাবড় পলিটিশিয়ান আছে। একজন হচ্ছেন দীর্ঘদিনের অভিজ্ঞ তাপস ব্যানার্জি, যিনি তৃণমূলের কংগ্রেসের ক্যান্ডিডেট হচ্ছেন, আর একজন হচ্ছেন সিপিএমের সংযুক্ত মোর্চার প্রার্থী হেমন্ত প্রভাকর। তিনি স্টুডেন্ট লাইফ থেকে নিজের রাজনীতি করেছেন, এর আগেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুইজনের মধ্যে আপনি নিজের প্রতিপক্ষ কাকে ভাবছেন? দেখুন, রাজনীতির আগে যদি দেখা হয় সবাই প্রতিপক্ষ, তো আমার কাছে দুজনেই প্রতিপক্ষ, এবং দুজনকেই আমি সমানভাবে শ্রদ্ধা করি, সম্মান করি। এবং আপনাকে যে আমি একটু আগেই বললাম যে জনগণের আশীর্বাদ যার উপর থাকবে তিনি জিতবেন। তো
তো 2 নম্বর কাকে আপনি দিবেন? আমার কাছে সবাই 1 নম্বর। 2 নম্বর কাউকে দিচ্ছেন? আমার কাছে উনি প্রতিদ্বন্দ্বী, উনিও প্রতিদ্বন্দ্বী। তো চ্যালেঞ্জ কাকে, কিভাবে নেবেন আপনি এই চ্যালেঞ্জটা? মানুষের আশীর্বাদ, এর বাইরে আমার আর কিছু নেই। মানুষের আশীর্বাদে আমাকে জিততে হবে, ওনারা আমাকে আশীর্বাদ দিলে আমি জিতবো, ব্যাস এটুকুই আমি জানি। তাপস ব্যানার্জি সম্বন্ধে আপনার যে যে কোয়ারিগুলো ছিল, জল, স্বাস্থ্য, পরিষেবা, অন্যান্য সামনে, তার মধ্যে তাপসবাবু তো নিজেই এডিডিএ চেয়ারম্যান ছিলেন। আর একটা নালী রানীগঞ্জে যদি একটু গোড়াবে তো সেটা ওনার বিধানসভা কেন্দ্রে চলে যাবে। রানীগঞ্জে একটা ড্রেন যদি আপনার কনস্টিটুয়েন্সি হয়ে যাচ্ছে, উনি যে কনস্টিটুয়েন্সির বিধায়ক ছিলেন সেই কনস্টিটুয়েন্সিতে ওই নালীটা শেষ হচ্ছে সেই কনস্টিটুয়েন্সি দিয়ে। তো আপনার মনে হচ্ছে যে উনি এডিডিএ চেয়ারম্যান হিসাবে এখানে কিছু করতে চাইলে খুব ভালো করতে পারতেন? দেখুন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। উনি কেন পারেননি বা উনি কেন করেননি সেটা ওনার নিজস্ব অভিমত, সেখানে আমার বলার কিছু নেই। আমি যদি কিছু করতে পারি মানুষের, আমি সেটাই করব। আমার কাছে একটাই জিনিস হচ্ছে উন্নয়ন। ডাক্তার হিসাবে আমার একটাই কাজ, আমার পেশেন্ট যেমন অপারেশন টেবিল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। সেই জন্য একজন রাজনীতিবিদ হিসাবে আমার এখন এবং প্রধান কর্তব্য হচ্ছে একজনের উন্নয়ন, সেটা রানীগঞ্জ বিধানসভার উন্নয়ন। এর বাইরে আমি আর অন্য কোনো কিছু ভাবি না। খেলা হবে, এইটাকে আপনি কিভাবে, কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? খেলা হবে, তৃণমূলে আজকে স্লোগান, আজকে তৃণমূল প্রতিটা নিজের প্রতিপক্ষকে খেলা হবে একটা স্লোগান দিয়ে তাকে দাবাতে চাইছে। খেলা হবে, খেলা হবে, অনলি খেলা হবে। তো ওই খেলা হবেটাকে আপনি কিভাবে শেষ করবেন, বা ওর কাছে আমি কিছু ওর কাছে কিভাবে এই চ্যালেঞ্জটাকে সামলাবেন? 26 এপ্রিল এখানে নির্বাচন, আর এই নির্বাচনের দিনে সব জায়গায় বলছে খেলা হবে, এখানে নিশ্চয়ই তৃণমূলের খেলা হবে। ওই খেলা হবেটাকে কিভাবে আপনি? দেখুন, খেলা হবে একটা শব্দ। আমার কাছে আমি জনগণের আশীর্বাদ আর উন্নয়ন, এর বাইরে আমার আর কোনো শব্দ নেই। তো সেজন্য কি টার্মিনোলজিতে ওনারা ওইটাকে ব্যবহার করছেন সেটা ওনারাই বলতে পারবেন। আমার কাছে একটি শব্দ, উন্নয়ন। আবার বলছি উন্নয়ন, আবার বলছি উন্নয়ন, এর বাইরে অন্য কোনো শব্দ নেই। কত হাজার ভোটে জিতছেন আপনি? সে তো জনগণ বলবে। জনগণের আশীর্বাদ না হলে তো যেটা মুশকিল আছে, তো জনগণ যেমনভাবে আমাকে আশীর্বাদ করবেন সেরকমভাবে জিতবো। তার নার্ভস আপনি তো ধরেই ফেলেছেন, তো কি ভাবছেন? মানুষের নার্ভ তো আপনি 20 দিন ধরে ধরছেন, তো অন্তত আপনি তো ধরেই নেবেন, কেন নার্ভ ধরার অভিজ্ঞতা যত আপনার হবে কারো হবে না। তো ওই নার্ভ ধরে আপনি কি ভাবছেন, কি রকম সাড়া পাচ্ছেন? দেখুন, মানুষের সাড়াতে আমি অভূতপূর্ব পাচ্ছি। রাজনীতির প্রবেশের সাথে সাথে যে এত মানুষের ফোন আমি পেয়েছি, এবং তার পরের দিন থেকে যখন আমি প্রচারে বেরিয়েছি, মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি। ডাক্তারবাবু আপনি ভোটে দাঁড়িয়েছেন, যাক খুব ভালো। ডাক্তারবাবু আপনি দাঁড়িয়েছেন, আপনাকে ভোট দেবো। তো এই যে মানুষের ভালোবাসা আর অফুরন্ত আবেগ, তা ওদের এটাই আমার একটা অনুপ্রেরণা, যাতে আমার মনে হয় আমি জিতবো। এবং আমি যদি জিতি, আবার আমি একটাই বললাম যে আমার থেকে যতটা সম্ভব করা যায় রানীগঞ্জ বিধানসভার জন্য আমি করব, এবং রানীগঞ্জের বিধানসভার যত জনগণের জন্য আমি চেষ্টা করব যতটা ওনাদেরকে সেবা দেওয়া যায়, যতটা সাহায্য করা যায় তাই করব। একটা লাস্ট প্রশ্ন, আপনি ডাক্তার, আর ডাক্তারের কাছে কোনো ধর্ম হয় না, ডাক্তারের কাছে কোনো কাস্ট হয় না, ডাক্তারের কাছে তার পেশেন্টকে সুস্থ করে দেওয়াই একমাত্র ধর্ম হয়, যেটা আমরা বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে দিয়ে আজকে মুসলিম কমিউনিটির লোক নিজেকে খুব বিজেপির কাছে খুব আনসিকিউর ফিল করে। তো আপনি অ্যাজ এ ডাক্তার, সংখ্যালঘু বা যারা মাইনরিটির লোক আছে, মুসলিম কমিউনিটির লোক, তাদের কি ভোটও আপনি পাবেন? নিঃসন্দেহে পাবো, নিঃসন্দেহে পাবো। আমি জোর গলায় বলতে পারি পাবো, কারণ তারা ডাক্তার হিসেবে আমাকে দেখেছেন যে তাদের পাশে আমি দিনে রাতে সবসময় থেকেছি, এবং অনেক লোকের আমি ক্রিটিক্যাল অপারেশন করেছি। তো তারা আমাকে ভেতরে মানে অন্তঃস্থল থেকে আমাকে আশীর্বাদ করেছেন, এবং অনেকে ফোন করেও বলেছেন ডাক্তারবাবু আপনি ভোটে দাঁড়িয়েছেন, খুব ভালো জিনিস, আমরা আপনার সাথে আছি। তো ওনাদের আশীর্বাদ আমি নিঃসন্দেহে পাবো। আপনি মুসলিম কমিউনিটি এরিয়ায় প্রচার করতে গিয়েছেন? হ্যাঁ, গেছি। কীরকম সাড়া পেয়েছেন? দেখুন, সাড়া তো পেয়েছি,
নিঃসন্দেহে আমি ওদের কাছে সাড়া পেয়েছি। অ্যাজ এ ডাক্তার সারা পেয়েছেন না অ্যাজ এ পলিটিশিয়ান সারা পেয়েছেন? সেটা তো ওনারাই বলবেন যে ওনারা কি হিসাবে আমাকে দেখে। আপনাকে যখন ওরা ওয়েলকাম করছিল আপনি কি মানে এর আগেও ওয়েলকাম আপনি তো এর আগেও মানুষের কাছে যান রাস্তা দিয়ে পেরোনি, সেইভাবে যখন আপনি সারা পেতেন আর এখন যে সারা পাচ্ছেন সেটার মধ্যে কি ডিফারেন্স পাচ্ছেন? আমি কোনো ডিফারেন্স কিছু দেখিনি। দেখুন, মানুষ মানুষ তো সেই জন্য আমি প্রতি মানুষের কাছে যাই। কিন্তু কালকে আমি গেছিলাম আপনার রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, কমিউনিস্ট পার্টির পার্টি অফিসের সামনে অনেকে দাঁড়িয়েছিলেন, তাদের সকালকে আমি আমার পরিচয় দিলাম, বললাম এবং ওনাদেরকে আমি এটাই বললাম যে ডাক্তার হিসাবে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ডাক্তারবাবু আমাদের এরিয়ার ভালো হবে, আপনি ডাক্তারবাবুকে ভোট দেবেন। আপনি একজন বিচক্ষণ মানুষ হিসাবে ভোট দেবেন যে আপনি ডাক্তারবাবুকে চাই নাকি একজন তৃণমূল প্রার্থীকে চাই না আমাদের সিপিএম প্রার্থীকে চাই, এবং আপনাদের চয়েস আপনার উপরে। আপনি ডাক্তার হিসাবে মানে সবচেয়ে প্রথম কাজটা কি করবেন? সরকারের কাছে প্রথম দাবিটা কি রাখবেন আপনাদের গভর্নমেন্ট যদি তৈরি হয় রানীগঞ্জের জন্য? প্রথম দেখুন, আমার যেটা সবচেয়ে আগে নজরে আছে সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবাটাকে ফেরানো। যে হসপিটালগুলো আমার রানীগঞ্জ বিধানসভার মধ্যে আছে তাদের উন্নতিকরণ কিভাবে করা যায়। দ্বিতীয়, জলের প্রবলেম। তৃতীয়, যানবাহন ব্যবস্থা, রোড, এবং আপনাকে আরও অনেক কটাই আমার পরিকল্পনা আছে, কিন্তু আমি মানে এডুকেশনের কথা। আপনি ভাবুন, আমাদের রানীগঞ্জের বিধানসভার মধ্যে কোনো ভালো কলেজ বা কোনো ভালো স্কুল আছে? বা আজকে আইআইটি বা জেইর কোনো ট্রেনিং যদি আপনাকে নিতে হয় আছে কোথাও রানীগঞ্জ বিধানসভার মধ্যে? হয় আপনাকে দুর্গাপুর যেতে হবে বা কলকাতা যেতে হবে। সেটা আমাদের কাছে একটা খুব লজ্জাজনক বিষয়। তো সেটা কীভাবে করা যায় বা কোন স্তরে আলোচনা করলে করা যায়, এটা আমার একটা পরিকল্পনার মধ্যে আছে। পরিকল্পনা আছে মানে রানীগঞ্জের পরিকল্পনা। রানীগঞ্জের মধ্যে আপনারা দেখলেন ইনি ছিলেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। ডক্টর বিজন মুখার্জির অনেকগুলোই পরিকল্পনা আছে স্বাস্থ্য নিয়ে। যেমন উনি বলছেন স্বাস্থ্য নিয়ে তিনি এই যে চিকিৎসা হিসাবে যে তিনি দেখতে পাচ্ছেন সরকারকে আর অনেক কিছু করার দরকার ছিল, সেখানে সরকার ফেল হয়েছে। পানীয় জলের জন্য তিনি বহু জায়গায় দেখেছেন ক্যাম্পেনিং করতে গিয়ে অসুবিধা ছিল। এছাড়া তিনি সরকারের যে পলিসিগুলো আছে তাতে প্রতিও তিনি নিজের সন্তোষ প্রকাশ করেননি। যাই হোক, ইনি সেটা তো আশার ভবিষ্যতে জানা যাবে যে এটা তার পলিটিক্যাল ভার্সন ছিল না সত্যিকারে অসুবিধার কথা ছিল। যখন ইনার হাতে ওই জিনিসগুলো আসবে ইনি কী করবেন। আমাদের শুভকামনা, পাবলিক টাইমসের শুভকামনা ইনার সঙ্গে আছে। ইনি নিজের লড়াই ভালোভাবে লড়ে যান, এটাই কামনা করে রাখবো। নমস্কার। নমস্কার। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज से
निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক,
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠছে তুঙ্গে। গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে বুধবার প্রচারে ঝড় তুললেন পশ্চিম বর্ধমান জেলার 3 বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা। আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা দিনভর প্রচারে ব্যস্ত রইলেন। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের তৎপরতা উঠেছে তুঙ্গে। বুধবার জামুরিয়ায় প্রচারে ঝড় তুললেন বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়। জামুরিয়ার মদনতর গ্রাম থেকে শুরু করে লাইকাপুর, ছোলাডাঙ্গা, সত্তর, বগড়া বিভিন্ন এলাকায় রোড শো এর মাধ্যমে এদিন প্রচার সারলেন তিনি। প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দল না করে কোনো রকম ভেদাভেদ ছাড়াই তিনি তার নিজের গ্রামে প্রচার সারার সময় গ্রামেরই এক সিপিএম নেতার বাবা মাকে প্রণাম করেন। সিপিএম নেতার মা তাপস রায়ের মাথায় হাত রেখে আশীর্বাদও করলেন। আমি জিতেছি, আমাকে জিতেছেন না, লাল পার্টিকে জিতেছেন কেন? প্রশ্ন করছেন না, যখন প্রশ্ন আসছে তাহলে আমি নিশ্চয়ই কথা দিচ্ছি, আমি আপনার পাশের গায়ের লোক হিসেবে যদি আমি জিতি আপনার এই যে আগের বছর আর ভোট দেবো না। অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল নিজেই শঙ্খ ও ঢাক বাজিয়ে প্রচার শুরু করলেন। বাদ্যযন্ত্র সহকারে কখনো টোটোয় সাওয়ার হয়ে, আবার কখনো বাইকে চেপে পদ্মফুল হাতে নিয়ে নিজের বিধানসভা এলাকা পরিদর্শন করলেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মহাশয়া। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি পায়ে হেঁটে বাদ্যযন্ত্র সহকারে তার নিজের এলাকা পরিদর্শন করেন। এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারও সারেন তিনি। Bureau Report, Public Times।
পশ্চিম বর্ধমান জেলায় আগামী 26 এপ্রিল সপ্তম দফায় বিধানসভা পর্ব অনুষ্ঠিত হবে। এর আগে নিজেদের বিধানসভা কেন্দ্রে জোর কদমে নির্বাচনী প্রচার সামলেন পশ্চিম বর্ধমান জেলার 2 বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। দিনভর প্রচারে ব্যস্ত রইলেন আসানসোল উত্তর ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। 2021 বিধানসভা নির্বাচনকে ঘিরে শিল্পাঞ্চল জুড়ে জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। বুধবার রানীগঞ্জ বিধানসভার অন্ডাল ব্লকের খান্দ্রা কলিয়ারিতে আইএনটিটিইউসির উদ্যোগে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে আয়োজন ছিল শ্রমিক সভার। শ্রমিক সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মালা পরিয়ে ও পুষ্পগুচ্ছ দিয়ে সম্মান জানান তাপস ব্যানার্জিকে। শ্রমিক সভায় উপস্থিত হয়ে নানান ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে কড়া সমালোচনা করলেন তিনি। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় বের হন বুধবার। নিজের বিধানসভা এলাকা পরিদর্শন করেন টোটো সাওয়ারের মাধ্যমে। মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টোটো সাওয়ার হয়ে হাত জোড় করে এলাকার মানুষকে ভোট দেওয়ার আবেদনও করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। আপনাদের কাছে আশীর্বাদ জোড়া ফুলে দেবেন, জোড়া ফুলে দেবেন, জোড়া ফুলে দেবেন। মাননীয় মন্ত্রী মলয় ঘটক এগিয়ে চলেছে সমর্থিত মানুষের, আপনার এলাকার অবহেলিত মানুষের সমর্থনকে নিয়ে আমরা ধীরে ধীরে ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। গ্রীষ্ম পড়তে না পড়তে পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে অন্ডালের উখড়া সারদাপল্লী 2 নম্বর এলাকায়। বারংবার বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদের জানিয়েও কাজের কাজ না হয় এলাকার বাসিন্দারা উখড়া শঙ্করপুর মোড়ের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের মুখে এবার অন্ডালের উখড়া সারদাপল্লী 2 নম্বর এলাকায় গ্রীষ্ম আসতে না আসতেই পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বারংবার স্থানীয় উখড়া গ্রাম পঞ্চায়েত সদস্য, উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বিষয়টি জানিয়েও কাজের কাজ না হয় এবার অন্ডালের উখড়া সারদাপল্লী 2 নম্বর এলাকার বাসিন্দারা উখড়া শঙ্করপুর মোড়ের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে এলাকায়। কতদিন থেকে জল মানে অসুবিধাটা বলুন আপনি। জল নেই, পাইপ আজ 5-6 বছরের ওপর পাতা আছে কিন্তু কোনো জল নেই। অন্য পাড়ায় অন্য জায়গায় প্রচুর জল, কিন্তু আমরা সে পাড়ায় জল নিতে যেতে পারি না। এই জন্য আমাদের পাড়ায় জল চাই, তার দাবিতেই আমাদের আছে। আপনাদের পাড়ার নামটা কি? সারদাপল্লী 2। গ্রীষ্মের প্রখর রোদকে উপেক্ষা করে জলের দাবিতে চলা বাসিন্দাদের অবরোধের জেরে এদিন ওই রাস্তায় আটকে পড়ে বিভিন্ন যানবাহন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের আশ্বস্ত করার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে বাসিন্দারা হুঁশিয়ারির সুরে জানিয়েছেন জলের সমস্যা না মিটলে লাগাতার আন্দোলনের পথে যাবেন তারা। তবে এ বিষয়ে উখড়া গ্রাম পঞ্চায়েতের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের জন্য বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা।
নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য স্বপন ব্যানার্জি। আগামী 26শে এপ্রিল সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছিল জোর কদমে। বুধবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা। রাজ্যে 294টি আসনের মধ্যে 42টি আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রেও জনতা দল ইউনাইটেড প্রার্থী দিয়েছে। প্রার্থী হয়েছেন সঞ্জীবন হাজরা। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি জানালেন, মানুষ সব দলের প্রতি কার্যত বীতশ্রদ্ধ, তাই এবারের নির্বাচনে তিনিই জিতবেন। আশাবাদী প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী ঠিক কি জানালেন শুনে নেব। না, এই প্রথমবার রাজ্যে জেডিইউ কত প্রার্থী দিয়েছে? রাজ্যে দিয়েছে আপনার 42। তো মূলত কি আশা নিয়ে আপনারা যাবেন লোকের কাছে, মানে কি চাইবেন, কি বার্তা দেবেন লোককে বার্তা? লোক তো ধরুন জনগণ যেটা তীব্র বিরক্ত হয়ে আছে, মানে আমাদের বিশেষ করে দুর্গাপুর নিয়েই বলবো, যেহেতু আমি দুর্গাপুরে আমার জন্ম, ভূমিপুত্র দুর্গাপুরের আমি। দুর্গাপুরের যা অবস্থা, ধরুন যেসব ক্যান্ডিডেটরা আছেন, কে কখন কোন দলে আছে, কি আছে, কাজের কোনো নেই। হয়তো ইউনিয়নে এখানে শিল্পাঞ্চল, আমাদের শিল্পাঞ্চল নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। একটাই আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেটার উপরে। বাকি যে 17-18টা আমাদের স্মল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, সেগুলো দেখে ভাব নাই। দুর্গাপুরকে যতটা উন্নতি করার লক্ষ্যে দুর্গাপুরের মানুষ হয়ে এই জন্যে আমি দাঁড়িয়েছি। অন্যদিকে দুর্গাপুরের 277 নম্বর বিধানসভা কেন্দ্র অর্থাৎ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য স্বপন ব্যানার্জি। কংগ্রেসের সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি চিঠি দেন কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্বকে। এরপরই নির্দল প্রার্থী হয়ে বুধবার মনোনয়নপত্র জমা করতে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে আসেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে এসে দুর্গাপুর পশ্চিমের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী দেবেশ চক্রবর্তীর বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন নির্দল প্রার্থী স্বপন ব্যানার্জি। কোনো মানুষ এলে তার কথা না শুনে তাকে আমার সাধ্যমতো আপ্যায়ন, চা বিস্কুট দিয়েও তাকে আপ্যায়িত করি। এটা আমার চিরকালের স্বভাব, আজও আমি করি। সেটা সময় দেখবেন। আপনারা তো দীর্ঘদিন যাবৎ এখানে বিভিন্ন চ্যানেলের কাছে আপনারা জানেন, এবং দুর্গাপুরের মাটি সম্বন্ধে আপনাদের কম বেশি অভিজ্ঞতা আছে। আমি একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত থেকে সরি না, এটা বোধ করি। আমার ব্যক্তি দল নয়, এই যে সিদ্ধান্ত একটা লোক জেলা সভাপতির প্রোটোকল নিয়ে যে সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসকে ব্ল্যাকমেল করলো, তার বিরুদ্ধে আমার প্রতিবাদ। অন্যদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী আগে থেকে প্রার্থী হবেন এই বিষয়টি জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য স্বপন ব্যানার্জিকে না জানানোয় দল কি বিড়ম্বনায় পড়ল না? সাংবাদিকদের ছোড়া এই প্রশ্নের জবাবে ও স্বপন ব্যানার্জির ক্ষোভ প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী দেবেশ চক্রবর্তী ঠিক কি জানালেন শুনে নেব। এটা তো অনেকেই আমাদের কাছে বায়োডাটা দেয়, সবার কথা উনি কজনের আর জানেন। আমাদের কাছে যা বায়োডাটা আসে সেটাকে আমরা পাঠিয়ে নাম যা আসে, বাকিটা পদের সিদ্ধান্ত নেয়। আর ছিল কি যায়নি উনার নাম, সেটা আমার কাছে প্রমাণ আছে, উনি আমার কাছে এটাই জানতে পারবেন। ওনার সঙ্গে ইতিমধ্যে আমার অনেকবার কথা হয়েছে। উনি এই অভিযোগ তো আমার সামনে কোনোদিনও করেননি, আজকে করছেন কেন জানি না। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljDMC-DAV-PS-Raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day.
मोबाइल नंबर 7585995956, 9051624545, 7501626622, 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। আসানসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে স্কুল ফি বৃদ্ধি হওয়ায় স্কুলের গেটের বাইরে ধর্ণা দিয়ে বিক্ষোভ পড়ুয়াদের অভিভাবকদের। এরপর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষ ফি কমানোর আশ্বাস দেন তাদের। অভিভাবকদের দাবি স্কুল কর্তৃপক্ষ ফি না কমালে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। আসানসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে স্কুল ফি বাড়ায় বিক্ষোভ পড়ুয়াদের অভিভাবকদের। তারা স্কুলের গেটের বাইরে ধর্ণা দিয়ে বিক্ষোভ দেখান বুধবার। অভিভাবকদের দাবি রাজ্য সরকারের আন্তরিক চেষ্টায় বহু বেসরকারি স্কুলে বর্ধিত ফি কমেছে, কিন্তু এই স্কুলে কোনো ফি কমেনি, উল্টো ফি বেড়েছে। করোনা অতিমারির সময়ও তারা যথাসময়ে স্কুলে ফি জমা করেছেন, অথচ স্কুল কর্তৃপক্ষ এই করোনার সময়ও দিন দিন স্কুল ফি বাড়াচ্ছে নানান অজুহাত দেখিয়ে, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া ও অভিভাবকদের। এই দাবি তুলে তারা বিক্ষোভ দেখান স্কুলের গেটের বাইরে। এরপর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের এক বিশেষ আলোচনা হয় এবং স্কুল কর্তৃপক্ষ ফি কমানোর আশ্বাসও দেন তাদের। অভিভাবকদের দাবি স্কুল কর্তৃপক্ষ ফি না কমালে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। স্কুল ফিস দেব এটা 50% এখনই আমাদের 15 মিনিটের ভিতর আপনি ফাইনাল করে দিন। বলেন দেখি लीजिए ভাই আমি এক জায়গায় নামাজ खड़ा करके এই লকডাউনের পরিস্থিতি তো আমাদের সামাজিক করে নিও, দূরত্ব বজায় করো, সব মেইনটেইন করে নিয়ে পরিস্থিতি বুঝে নিও আমরা এই স্কুলের আমরা কষ্ট করে নিয়ে ছেলে মেয়েদের করে নিয়ে টাকা পয়সা জোগাড় করে খুব চালিয়েছি। লকডাউনও পয়সা দিতে হয়েছে। এরপরে বিল্ডিংয়ের পর বিল্ডিং বানাচ্ছেন ওনারা কর্তৃপক্ষরা, আর প্রত্যেকটা স্টুডেন্টের মাথার উপরে 3000 মেনটেন্যান্স, স্পোর্টস 1200, 600 টাকা ইলেকট্রিক বিল, এই ধরনের নানা ধরনের অভিযোগ ওনারা আমাদের উপরে দিয়ে দিচ্ছে যে এই বিল দিতেই হবে, নাহলে সাসপেন্ডেড মেসেজ দিয়ে দিচ্ছে। আমরা ভয়ে পুত হয়ে নিয়ে সব একপুত্র হয়ে নিয়ে
আমরা চাইলাম যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেন ভালো হয়। যদি কিছু সরকার তরফ থেকে এই প্রাইভেট স্কুল যারা এইভাবে করে আসছে যেন এই ধরনের না করতে পারে, আমরা ছেলে মেয়েদের ভবিষ্যতে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, যেটা করণীয় ওনাদের কাছে আমরা প্রস্তাব রেখেছি। 50%-এর উপরে ওনারা সেই সব প্রস্তাব নিয়েছে। মেনটেন্যান্স 50%, 3,000 টাকা ছিল, সেটা বললো 50% দেবো। আর স্পোর্টসটা উনি বললেন যে লাগবে না, 600 টাকা লাইব্রেরিতে লাগবে না। এই ধরনের কিছু অভিযোগ নিয়ে আমরা এসেছিলাম, তো ওনারা সেটা মেনে নিয়েছে। আর ওনারা 10 তারিখে সময় দিয়েছে, 10 তারিখের পরে মানে রেজাল্ট জানতে পারবো যে ওনারা কী ফাইনাল রেজাল্ট দিচ্ছে। আমরা আশা করি স্কুলের থেকে আমরা হেল্প পাবো, আর না পেলে হয়তো আগামী দিনে আরও এই জিনিসটা বিক্ষোভটা বেড়ে যাবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 17,446-এর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 172 জনের। উদ্বিগ্ন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা। বারংবার বলা সত্ত্বেও নিয়ম মানছেন না সাধারণ মানুষ, আর এর জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে দৈনিক সংক্রমণ এবার 2,000 ছাড়িয়েছে। 2,058 জনের শরীরে নতুন করে মিলেছে করোনার সংক্রমণ। পাশাপাশি বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। সারা রাজ্যের এই পরিসংখ্যানের সাথেই পশ্চিম বর্ধমান জেলায় করোনার পরিস্থিতিও উদ্বেগজনক। পশ্চিম বর্ধমান জেলায় করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবার রাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী 5ই এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 17,446 জনে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 685। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,589 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 172 জনের। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 75 জন, সুস্থ হয়েছেন 34 জন। ইতিমধ্যেই রাজ্যে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। এখনো 5 দফার বিধানসভা নির্বাচন বাকি। পশ্চিম বর্ধমান জেলায় 7ম দফায় আগামী 26শে এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সাধারণ মানুষের সচেতনতার অভাবকেই এর জন্য দায়ী করছেন তারা। করোনা ঠেকাতে ভোটের আগে ভোটের প্রচারে সতর্কতা অবলম্বনের কথাও জানাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার করোনা ঠেকাতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। করোনার ভ্যাকসিনেশনের সাথেই করোনা বিধি মেনে চললে তবেই ঠেকানো যাবে করোনা, এমনটাই মত চিকিৎসক মহলের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আবারও একটা ছোট্ট বিরতির। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। रानीगंज स्पोर्ट्स असेंबली की वर्ष 2021-22 के लिए नई कार्यकारिणी कमेटी गठित। लगातार तीसरी बार स्पोर्ट्स असेंबली के अध्यक्ष चुने गए अनीस पोद्दार। सेक्रेटरी पद के लिए ही TYT ग्रुप में मतदान।
पवन बाजोरिया को 26 वोट और पवन केजरीवाल को 8 वोट मिले। वर्ष 2021-22 के लिए रानीगंज स्पोर्ट्स असेंबली की निर्विरोध निर्वाचित हुए 19 सदस्यों को लेकर नई कार्यकारिणी कमेटी गठित की गई। इस तरह से रानीगंज स्पोर्ट्स असेंबली की कार्यकारिणी समिति में तीसरी बार अनीस पोद्दार के नेतृत्व में कमेटी बनाई गई। मंगलवार को रानीगंज स्पोर्ट्स असेंबली के सभाकक्ष में TYT ग्रुप की ओर से निर्विरोध निर्वाचित सदस्यों को लेकर एक बैठक बुलाई गई थी। इस बैठक का नेतृत्व सर्वसम्मति से तीसरी बार अध्यक्ष चुने गए अनीस पोद्दार ने किया। वर्ष 2021-22 के लिए रानीगंज स्पोर्ट्स असेंबली की कार्यकारिणी समिति का सचिव पवन बाजोरिया, सह सचिव गोपाल लोशलका, कोषाध्यक्ष ऋषि गोयनका, प्रथम उपाध्यक्ष जयप्रकाश मुरारका व द्वितीय उपाध्यक्ष अनिल पोद्दार को बनाया गया है, जबकि मुख्य सलाहकार पवन केजरीवाल एवं चीफ कोऑर्डिनेटर कमल नयन झुंझुनवाला को बनाया गया। रानीगंज की प्रतिष्ठित खेल प्रेमी एवं आमोद प्रमोद की संस्था स्पोर्ट्स असेंबली की कार्यकारिणी समिति में पिछले 3 सालों से चुनाव नहीं हो रहा है और बिना मतदान के ही 19 सदस्य निर्विरोध निर्वाचित होते आ रहे हैं। रानीगंज स्पोर्ट्स असेंबली की कुल कार्यकारिणी समिति की सदस्य की संख्या 25 है। इनमें 19 सदस्य निर्वाचित होकर आते हैं और संस्था की प्रेसिडेंट एवं सेक्रेटरी को एक्स ऑफिसियो के रूप में कमेटी में शामिल किया जाता है। इसके अलावा 4 सदस्यों को बाहर से कॉप्ट किया जाता है। वर्ष 2021-22 के कॉप्ट किए गए सदस्यों के नाम कमल नयन झुंझुनवाला, समीर झुंझुनवाला, राजेश खंडेलवाल और अमित भूत है। यहाँ बता देना जरूरी है कि रानीगंज स्पोर्ट्स असेंबली की कार्यकारिणी समिति के सचिव पद के लिए असेंबली में सत्तारूढ़ TYT ग्रुप के ही 2 उम्मीदवार आमने सामने आ गए हैं। इस पद के लिए सामने आए पहला उम्मीदवार पवन बाजोरिया, दूसरा उम्मीदवार पवन केजरीवाल थे। TYT ग्रुप को कार्यकारिणी समिति के सचिव पद के लिए किसी एक को चुनना था। इस मुद्दे पर आपस में ही बहस शुरू हो गई है। अंततः TYT ग्रुप ने सचिव पद हेतु गुप्त मतदान का निर्णय लिया। TYT के कुल 35 सदस्यों ने वोट दिया। इनमें 3 वोट रद्द हुए और 32 वोटों में पवन बाजोरिया को 26 वोट और पवन केजरीवाल को केवल 8 वोट ही मिले। इस तरह से देखा जाए तो रानीगंज स्पोर्ट्स असेंबली में पिछले 3 सालों से कार्यकारिणी समिति के लिए मतदान नहीं हो रहा है, किंतु सचिव पद के लिए TYT ग्रुप में ही मतदान कर सचिव पद किसे दिया जाए इसका फैसला लेना पड़ा। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক জিৎ চক্রবর্তীর অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য। ঘটনার প্রতিবাদ জানিয়ে আসানসোলের ধাতকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনে গুরুদ্বারা প্রবন্ধন কমিটির সদস্যদের বিক্ষোভ। জিৎ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিজেপির জেলা নেতৃত্ব। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। 13 এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না অনুপ মাঝি ওরফে লালাকে। এই মামলায় এবার সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা চিন্তা সিবিআইয়ের। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন চিকিৎসক বিজন কুমার মুখার্জি। ভোটে জিততে আম জনতার সমর্থন চাইছেন প্রার্থী। বিজেপির চিকিৎসক প্রার্থী মুখোমুখি পাবলিক টাইমসের। প্রার্থীর ইন্টারভিউ নিলেন পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়াল। গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে পশ্চিম বর্ধমান জেলার 3 বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা প্রচারে ব্যস্ত রইলেন দিনভর। বাড়ি বাড়ি ভোট প্রচার চালালেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে ব্যস্ত হয়ে উঠছেন পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে দিনভর প্রচারে ব্যস্ত রইলেন আসানসোল উত্তর ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের 2 তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী।
গ্রীষ্ম পড়তে না পড়তেই পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে অন্ডালের উখড়ার সারদাপল্লী এলাকায়। বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ না হওয়ায় প্রতিবাদে উখড়া শঙ্করপুর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন পর্ব। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা। নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য স্বপন ব্যানার্জি। আসানসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের গেটের বাইরে ধর্ণা অভিভাবকদের। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সাথে আলোচনা করে আশ্বাস দিল ফি কমানোর। ফি না কমলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি অভিভাবকদের। পশ্চিম বর্ধমান জেলায় ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 17,446-এ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 172 জনের। দু 2021-22 বর্ষের জন্য রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির পরিচালন সমিতির কমিটি গঠিত হলো। তৃতীয়বারের জন্য স্পোর্টস অ্যাসেম্বলির সভাপতি নির্বাচিত হলেন অনিশ পোদ্দার। সম্পাদক পদের জন্য টিওয়াইটি গ্রুপে সম্পন্ন হলো ভোট প্রক্রিয়া। পরিচালন সমিতির সম্পাদক নির্বাচিত হলেন পবন বাজুরিয়া। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।